নমস্কার বন্ধুরা, আজ রবিবারের এই সন্ধেবেলায় আমি অর্ক আপনাদের কাছে নিয়ে এসেছি এক নতুন স্বাদের গল্প, যেটা আমাদের লিখে পাঠিয়েছেন বুলটি চৌধুরী। তাহলে দেরি না করে আসুন আজকের এপিসোডটা এবার শুরু করা যাক। আমার নাম অভিক, আর আমার বাড়ি বর্ধমানে, কিন্তু গত 3 বছর ধরে পড়াশোনার জন্য আমি মুম্বাইতে থাকি। আজ আমি আপনাদেরকে যেই ঘটনাগুলো বলবো, সেই ঘটনাগুলি আমার সাথে মুম্বাইয়ে আমার ভাড়া নেওয়া প্রথম অ্যাপার্টমেন্টে ঘটেছিল। আমি যে বিল্ডিংয়ে ফ্ল্যাট নিয়েছিলাম সেটা ছিল 6 তলার একটা নতুন বিল্ডিং, এবং এর প্রতিটি তলায় 2টো করে ফ্ল্যাট ছিল। আমার ফ্ল্যাটটা ছিল 1 তলায়, আর তার নিচতলায় শুধুমাত্র পার্কিং লট ছিল। আমার ফ্ল্যাটে 2টো বেডরুম ছিল, একটা হল ও একটা সুন্দর বারান্দা। কিন্তু এটা আশ্চর্যজনক ব্যাপার হলো, পুরো বিল্ডিংয়ে মাত্র 4টি ফ্ল্যাটে মানুষ ছিল, আর বাকি পুরো বাড়িটাই প্রায় খালি ছিল। আমি থাকতাম ফার্স্ট ফ্লোরে, আর সেই ফ্লোরে আমি একমাত্র মানুষ ছিলাম, আর আমার পাশের ফ্ল্যাটটা খালি পড়েছিল। নতুন ফ্ল্যাটে শিফট করার পর প্রথম থেকে আমার মা 1 সপ্তাহ 10 দিনের জন্য আমার কাছেই ছিলেন, যাতে করে আমি সব কিছু গুছিয়ে নিতে পারি। কিন্তু এরপর উনি বাড়ি চলে যান, আর তারপর আমি সেই পুরো ফ্ল্যাটে এবং পুরো 1 তলাতেই একা হয়ে যাই। আমার মা চলে যাওয়ার কিছুদিন পর থেকেই ধীরে ধীরে আমার সাথে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে, আর এই সমস্ত ঘটনার প্রথম সূত্রপাত হয় অভিষেকের বার্থডে পার্টি থেকে। সেই দিন আমি পার্টি থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 12:30 বেজে যায়। যখন আমি বাড়ি ফিরলাম তখন আমার মেজাজটা খুবই ভালো ছিল। আমি একটা গান গুনগুন করতে করতে আমার গাড়িটা পার্কিং করছিলাম, আর ইতিমধ্যেই হঠাৎ করে কোনো এক অজানা কারণে পার্কিং লটের আলোটা বন্ধ হয়ে যায়। গাড়িটা পার্ক করে আমি আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করি। কিন্তু এইবার যখন আমি আমার ফ্ল্যাটের দরজা খুলতে যাব, ঠিক সেই সময় পার্কিং লট থেকে একটা শব্দ আমি শুনতে পাই, যেন কেউ শীষ দিচ্ছে। আমি একটু ভালোভাবে সেটা শোনার পর বুঝলাম যে যেই গানটা আমি 1 মিনিট আগে গুনগুন করছিলাম, ঠিক সেই একই গানে কেউ যেন শীষ দিচ্ছে। আমি ভাবলাম হয়তো আমার গানটা কারোর ভালো লেগেছে, তাই সে শীষ দিচ্ছে। এই ভেবে আমি পুরো ব্যাপারটাই উপেক্ষা করলাম। এরপর আমি দরজা খুলে ঘরের ভিতরে ঢুকি, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো কেউ যেন ঠিক আমার পিছন পিছন আমার সাথে ঘরের মধ্যে ঢুকলো। কারণ আমি আমার ঘাড়ের পিছনে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দেখলাম, কিন্তু কেউ নেই। মনের ভুল ভেবে আমি এবার ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আমি বিছানায় শুয়ে পড়ি, এবং শুয়ে শুয়ে পার্কিং লট থেকে নিয়ে ঘরে ঢোকা পর্যন্ত সব কথাগুলোই এক এক করে ভাবতে থাকি। তারপর একটা সময় আমি আর বেশি চিন্তা না করে লাইট বন্ধ করে একটা স্লো মিউজিক চালিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি। রাত তখন প্রায় 3টে হবে। হঠাৎ করেই আমি একটা অস্বস্তিকর কারণে বিছানার উপর ঘুম থেকে ধর্মর করে উঠে বসি। আমি স্পষ্ট বুঝতে পারি কেউ যেন আমার আশেপাশে আছে, কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমি কিছুটা জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু এবার আমি হলঘর থেকে ঘন্টার শব্দ শুনতে পেলাম। প্রথমে আমি ভাবলাম এটা আমার বিড়ালের কলারের ঘন্টা, কারণ আমি ওকে একটা ঘন্টাওয়ালা কলার পরিয়েছি। কিন্তু পরক্ষণেই আমি বুঝতে পারলাম যে আমার বিড়াল তো আমার পাশেই ঘুমাচ্ছে। ঘন্টার এই শব্দ প্রায় 1 ঘন্টা ধরে চলতে থাকে, এবং তারপর সেটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এবং সেই সময় থেকেই আমি অনুভব করলাম যে এই বাড়িতে আমি একা নই, এবং এটা ভেবেই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। এরপর সূর্যের আলো না ওঠা পর্যন্ত আমি আর ঘুমাতে পারলাম না। এরপর থেকেই প্রায় প্রতি রাতেই আমি ঘুমের মধ্যে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করি, এবং সেই স্বপ্নগুলো এতটাই বাস্তবসম্মত ছিল
যে আমি প্রায়ই রাত্রে চিৎকার করে জেগে উঠতাম। একবার আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি যথারীতি আমার বিছানায় ঘুমোচ্ছি এবং একটা বন মানুষের মতো প্রাণী আমার ডান পাশে এসে আমার হাতটা চেপে ধরে। আমি কিছুতেই আমার হাত নাড়াতে পারছিলাম না। এরপর সেই প্রাণীটি আমার মুখের দিকে ঝুঁকে আসে আর আমার কানের কাছে এসে একটা গান গুনগুন করতে থাকে। আমি ঘুমের মধ্যেই চিৎকার করে উঠি আর উঠে দেখি সকাল 7টা বেজে গেছে। ঘটনাটা দুঃস্বপ্ন ভেবে আমি আর পাত্তা দিইনি, কিন্তু এরপর যখন আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে যাই তখন হঠাৎ করে আমি আমার হাতের কবজিটা লক্ষ্য করি এবং আমি সেখানে 4টে আঙ্গুলের দাগ স্পষ্ট দেখতে পাই। মনে হয় যেন কেউ আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। এভাবেই একের পর এক সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমার সাথে। আমি সবসময় অনুভব করতাম যে আমি যাই করি না কেন কেউ যেন আমার চারপাশে সব সময় থাকে আর আমার কোনো একটা ক্ষতি করতে চায়। এই সমস্ত ঘটনাগুলো আমার মনে এতটাই প্রভাব ফেলেছিল যে আমি প্রায় অন্যমনস্ক হয়ে যেতাম। এইরকমই একদিন কলেজ থেকে ফেরার সময় অন্যমনস্কভাবে রাস্তা পার করতে গিয়ে আমার একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং এর ফলে আমার পায়ের হাড়ে হালকা চির ধরে। হাসপাতাল থেকে যথাযথ ট্রিটমেন্টের পর ডাক্তারবাবু আমাকে কমপক্ষে 3 মাসের জন্য বেড রেস্ট নিতে বলেন। এই সময় আমার মা আমার দেখাশোনার জন্য আমার কাছে আবার চলে আসেন, কিন্তু এরপরও অস্বাভাবিক ঘটনাগুলো ক্রমাগত ঘটতেই থাকে। আমার মা অন্য ঘরে ঘুমাতেন এবং তিনি আমাকে বলে দিয়েছিলেন যে যদি আমার কিছু প্রয়োজন হয় তাহলে আমি যেন তাকে ফোন করে ডেকে নিই। কিছুদিন পর মা আমাকে হঠাৎ করে বললেন যে সে সবসময়ই আমার ঘর থেকে ফিসফিস করে কার যেন কথা বলার শব্দ শুনতে পায়, যেন আমি কারোর সাথে নিচু স্বরে কথা বলছি। এবং সবথেকে আশ্চর্যের কথা হলো আমাকে প্রতিদিন সন্ধ্যায় ফিজিওথেরাপি করাতে যেতে হতো, কিন্তু আমার মা তখনও আমার ঘর থেকে সেই ফিসফিসানির শব্দ শুনতে পেতেন। আমি মাকে এইসব ব্যাপারগুলো ইগনোর করার জন্য বলি। এরপর আমি ভালো হয়ে যাওয়ার পর মাও কিছুদিন পর নিজের শহরে চলে যান এবং আমি আবার বাড়িতে একা হয়ে যাই। আমি আমার চারপাশে ঘটতে থাকা জিনিসগুলোতে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা আমার মতন একজন সাহসী মানুষকেও ভয় পেতে বাধ্য করেছিল। তখন আমার পরীক্ষা চলছিল, তাই আমি রাত্রিবেলায় আমার রুমে বসে পড়াশোনা করছিলাম। আমি যে ঘরে পড়াশোনা করছিলাম সেই ঘর ছাড়া বাকি সব ঘরের আলোগুলোই আমি বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ করে আমি হল ঘর থেকে একটা শব্দ শুনতে পাই, যেন হল ঘরের দেওয়ালে কেউ আঁচড় দিচ্ছে। যেহেতু আমার বিড়ালও মাঝে মাঝে এই একই কাজ করে, তাই প্রথমে আমি ভেবেছিলাম এটা তারই হবে। কিন্তু ঠিক তখনই আমার বিড়ালটা তার লেজ উঁচু করে অস্বাভাবিক গতিতে আমার দিকে ছুটে আসে, যেন সে কিছুতে ভয় পেয়েছে। আমি তাকে কোলে তুলে তার পিঠে হাত বোলাতে থাকি, আর তখনই আমি আবার সেই একই শব্দ হলঘর থেকে শুনতে পাই। এবার আমি একটু নড়ে চড়ে উঠলাম আর কৌতূহলবশত ধীরে ধীরে হলঘরের দিকে উঁকি মারলাম। কিন্তু সেই গাঢ় অন্ধকারে আমি যা দেখলাম সেটা আমি আজও ভুলতে পারবো না। আমি দেখলাম বিশালকায় একটা ছায়ামূর্তি হলঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা আমার দিকে ঘুরে তাকায়। তার চকচকে সাদা চোখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! একটা ঠান্ডা স্রোত যেন আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে যায়। সেই দৃশ্য যে কতটা ভয়ঙ্কর ছিল তা আমি ঠিক বলে বর্ণনা করতে পারবো না। আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম যে সে আমার চোখের দিকে ঘৃণার সাথে তাকিয়ে আছে, যেন সে আমাকে এক্ষুনি হত্যা করতে চায়। এই আকস্মিক ঘটনায় আমি কিছুক্ষণের জন্য জমে যাই। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে একটাও শব্দ বেরোচ্ছিল না। আমি সেখানে দাঁড়িয়ে ভাবলাম যে এটাই হয়তো আমার জীবনের শেষ দিন।
আমি কোনো রকমে মনে মনে ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করতে শুরু করি এবং তারপর আস্তে আস্তে আমি নড়াচড়া করার সাহস জোগাড় করি এবং ঈশ্বরের নাম চিৎকার করে আমি ঘরের দরজাটা বন্ধ করে দিই। আমার রুমের দরজা বন্ধ করে আমি প্রায় কাঁদতে কাঁদতেই বিছানার ওপর উঠে বসি এবং আমি কি করব কিছুই বুঝতে না পেরে দ্রুত আমার ফোনের মধ্যে হনুমান চাল্লিশা চালিয়ে ফোনটা স্পিকার অন করে দিই। কিছুক্ষণের মধ্যেই ম্যাজিকের মতো হলঘরের মধ্যে থেকে আসা শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, কিন্তু আমার ভয় তখনও পর্যন্ত কাটেনি। সেই রাত্রে আমি আর ঘুমোতেই পারিনি। এরপর দিনের প্রথম আলো ওঠার সঙ্গে সঙ্গেই আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে ফ্ল্যাটটি তালা দিয়ে আমি এক বন্ধুর বাড়িতে চলে যাই। ফোন করে আমি আমার মাকে যত তাড়াতাড়ি সম্ভব আসার জন্য বলে দিই। এর কিছুদিন পর আমি, মা আর আমার এক বন্ধুকে নিয়ে ওই ফ্ল্যাটে একদিনের জন্য আমি আসি, কারণ ফ্ল্যাটটা খালি করতে হবে। ফ্ল্যাটটা খালি করে ফ্ল্যাটের চাবি আমি ফ্ল্যাটের মালিককে দিয়ে দিই। পরে আশেপাশের প্রতিবেশীদের থেকে আরও খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছিলাম যে ওই ফ্ল্যাটের মধ্যে এক অশুভ শক্তির বসবাস আছে, আর তাই ওই বিল্ডিংটা সবসময় প্রায় খালিই থাকে। যাই হোক, এখন আমি অন্য অ্যাপার্টমেন্টে চলে এসেছি এবং এখানে সব কিছুই এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে। এতক্ষণ বুলটির লেখা গল্পটি মন দিয়ে শোনার জন্য আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের কাছেও কোনো রকম ঘটনা বা গল্প থেকে থাকে তাহলে সেটা আপনারা সরাসরি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আবার আপনাদের সাথে দেখা হবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 6টায় এক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ ও শুভরাত্রি।